হ্যালো এভরিওয়ান, বেসিক ইংলিশ সিরিজে আপনাদের আরও একবার স্বাগতম। অনেক কষ্ট করেও যারা আজ পর্যন্ত ইংরেজি শিখতে পারেননি বা ইংরেজিতে যারা অনেক দুর্বল, এই ভিডিওটা মূলত তাদের জন্য। তো ক্লাসটি শুরু করার আগে আমি অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব খাতা কলম নিয়ে বসার, কারণ ইংরেজি শেখাটা হচ্ছে প্রচুর চর্চা করার বিষয়। আপনি যত বেশি ইংরেজি চর্চা করবেন, আপনি তত বেশি ইংরেজিতে দক্ষ হতে পারবেন। তো আজকে মূলত এই ভিডিওতে একটা ইংরেজি বাক্যের কি উপাদান হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত একটা ধারণা দেব। কারণ আপনি যদি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে চান, আপনাকে অবশ্যই জানতে হবে যে একটা বাক্যের সাবজেক্ট কি, অবজেক্ট কি, বা একটা বাক্যের কমপ্লিমেন্ট কি। তো চলুন আমরা মূল আলোচনায় যাই। প্রত্যেকটি সেন্টেন্সের প্রধানত দুটি অংশ থাকে, একটা হচ্ছে ওই সেন্টেন্সের সাবজেক্ট এবং আরেকটা হচ্ছে ওই সেন্টেন্সের প্রেডিকেট। তো চলুন দেখে নেওয়া যাক একটা সেন্টেন্সের সাবজেক্ট কি আর প্রেডিকেট কি। সেন্টেন্স বা বাক্যে যার সম্পর্কে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে ওই সেন্টেন্সের সাবজেক্ট বলা হয়, এবং সাবজেক্টকে উদ্দেশ্য করে বা সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটাই হচ্ছে ওই বাক্যের প্রেডিকেট। এক কথায় বলতে গেলে সাবজেক্ট বাদ দিলে যা থাকে সেটাই হচ্ছে ওই বাক্যের প্রেডিকেট। তো চলুন এই মর্মে আমরা কিছু উদাহরণ দেখি। যেমন সিয়াম ইজ এ গুড বয়, এখানে বাক্যের সাবজেক্ট হচ্ছে সিয়াম, ইজ এ গুড বয় হচ্ছে বাক্যের প্রেডিকেট। বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, বুকস হচ্ছে বাক্যের সাবজেক্ট, আর আওয়ার বেস্ট ফ্রেন্ড বাক্যের অংশটুকু হচ্ছে বাক্যের প্রেডিকেট। ফার্মার্স ওয়ার্ক ইন দ্য ফিল্ড, এখানে বাক্যের সাবজেক্ট হচ্ছে ফার্মার্স, ওয়ার্ক ইন দ্য ফিল্ড হচ্ছে বাক্যের প্রেডিকেট। এবার আসুন সেন্টেন্স এলিমেন্টস, একটা বাক্যের মূলত কি উপাদান হতে পারে এখন আমরা সেই সম্পর্কে জানবো। দেয়ার আর 5 এলিমেন্টস দ্যাট ক্যান বি এ পার্ট অফ এ সেন্টেন্স। দে আর সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট অ্যান্ড অ্যাডভার্বিয়াল। তো আসুন আমরা জেনে নেই একটা বাক্যের সাবজেক্ট কি। সেন্টেন্স বা বাক্যে যার সম্পর্কে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেটাই হচ্ছে ওই বাক্যের সাবজেক্ট। এখানে আমরা কি একটা উদাহরণ দেখে আসেন। শিলা গোস টু স্কুল, শিলা স্কুলে যায়। এখানে শিলা হচ্ছে বাক্যের সাবজেক্ট, কারণ এখানে শিলা সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে যে শিলা স্কুলে যাচ্ছে। তো এবার আসুন আমরা জানি যে কিভাবে একটা বাক্যের সাবজেক্ট বের করতে হয়। আমরা যেই বাক্যের সাবজেক্ট বের করব সেই বাক্যের ভার্বকে কি বা কে দ্বারা প্রশ্ন করতে হবে, তাহলে ওই বাক্যের সাবজেক্ট পাওয়া যাবে। যেমন একটা উদাহরণ দেখি। মাই মাদার মেক্স দ্য বেস্ট কেক, আমার মা সব থেকে ভালো কেক বানান। এখন এই বাক্যে প্রশ্ন করেন যে কে সব থেকে ভালো কেক বানান, তাহলে অবশ্যই উত্তর পাওয়া যাবে যে আমার মা। যেহেতু এখানে প্রশ্ন করলে পাওয়া যায় যে আমার মা সব থেকে ভালো কেক বানায়, সেহেতু আমার মা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। আবার অন্যদিকে কোনো সেন্টেন্সের মূল ভার্ব যদি হ্যাভ ভার্ব হয়, তাহলে সেই ভার্বকে বা সেই বাক্যের ভার্বকে কার দ্বারা প্রশ্ন করলে আপনি সেই বাক্যের সাবজেক্ট পাবেন। যেমন আই হ্যাভ এ কম্পিউটার, তো এখানে প্রশ্ন করেন কার একটি কম্পিউটার আছে, তাহলে অবশ্যই এখানে সেই প্রশ্নের উত্তর পাবেন যে আমার একটি কম্পিউটার আছে। যেহেতু এখানে হ্যাভ দ্বারা প্রশ্ন করলে বা কার আছে এটা প্রশ্ন করলে আমি উত্তরটা আসে, সেহেতু এই বাক্যের আমি হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। সুতরাং এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আই বা আমি। এবার আসুন আমরা জানি যে একটা বাক্যের ভার্ব কি। যে কোনো বাক্যের ভার্ব হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অংশ। একটা বাক্যের ভার্ব হলো এমন কিছু শব্দ যে শব্দ দ্বারা কোনো কিছু হওয়া, থাকা বা কোনো কিছু করা বোঝায়। ভার্ব হলো সেন্টেন্সের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান। আসুন আমরা এখানে কিছু উদাহরণ দেখি। হি কামস হিয়ার, সে এখানে আসে। যেহেতু কোনো কিছু করা দ্বারা ভার্ব বোঝায়, সেহেতু এখানে কামস হচ্ছে ভার্ব। আবার আর দে ক্যাচিং ফিশ, তারা কি মাছ ধরছে, এইখানে বাক্যে ক্যাচ দ্বারা কোনো কিছু করা বোঝানো হচ্ছে, সেহেতু এখানে বাক্যে ক্যাচিং বা ক্যাচ হচ্ছে বাক্যের ভার্ব। আই প্লে ফুটবল, তাই না? আমরা কি জানি যে শব্দ দ্বারা কোনো কিছু হওয়া, কোনো কিছু থাকা বা করা বোঝায়, সেই শব্দটি হচ্ছে ভার্ব। সেহেতু আই প্লে ফুটবল, এখানে প্লে হচ্ছে এই বাক্যের ভার্ব। এবার আসুন আমরা জেনে নেই বাক্যের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে বাক্যের অবজেক্ট। ভার্বের কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটাই হচ্ছে বাক্যের অবজেক্ট। একটা বাক্য অবজেক্ট ছাড়া কোনোভাবেই সম্পন্ন হয় না। যেমন আমরা এখানে কিছু উদাহরণ দেখে আসেন। আই ইট রাইস, এখানে আই হচ্ছে বাক্যের সাবজেক্ট, ইট হচ্ছে খাওয়া, কোনো কিছু করাকে ভার্ব বলে, এটা আমরা শুরু থেকেই জানি। রাইস হচ্ছে এখানে বাক্যের অবজেক্ট। হি রেসপেক্টস মি, এখানে
হি হচ্ছে বাক্যের সাবজেক্ট, রেসপেক্ট হচ্ছে বাক্যের ভার্ব, মি হচ্ছে এখানে বাক্যের অবজেক্ট। আই স এ বার্ড, আমি একটি পাখি দেখলাম। আই হচ্ছে বাক্যের সাবজেক্ট, স হচ্ছে বাক্যের ভার্ব, এ বার্ড কি দেখলাম, একটি পাখি দেখলাম। আবার একই সেন্টেন্সে দুটি অবজেক্ট থাকলে ব্যক্তিবাচক অবজেক্টকে ইনডিরেক্ট অবজেক্ট এবং বস্তুবাচক অবজেক্টকে ডিরেক্ট অবজেক্ট বলা হয়। সেক্ষেত্রে ওই বাক্যের স্ট্রাকচারটি এমন হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট। আই গেভ হিম এ পেন, আমি তাকে একটা কলম দিয়েছিলাম। এইখানে বাক্যের ভার্ব হচ্ছে গেভ, হিম হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট, এ পেন হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। যেহেতু আমাদের উপরে স্ট্রাকচারটি এমন দেওয়া আছে সাবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট। এরপরে আসুন আমরা আরও জানি একটা বাক্যের ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট কিভাবে বের করা যায়। আমরা যেই বাক্যের ডিরেক্ট অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট বের করতে চাই সেই বাক্যের ভার্বকে হুম দ্বারা প্রশ্ন করলে বা কার দ্বারা প্রশ্ন করলে ওই বাক্যের ইনডিরেক্ট অবজেক্ট পাওয়া যায় এবং হোয়াট দ্বারা প্রশ্ন করলে ওই বাক্যের ডিরেক্ট অবজেক্ট পাওয়া যায়। যেমন আমরা আরও কিছু উদাহরণ দেখি। হি গেভ মি এ বুক, সে আমাকে একটি বই দিল। এখানে বাক্যের ভার্ব হচ্ছে গিভ, মি হচ্ছে বাক্যের ইনডিরেক্ট অবজেক্ট, এ বুক হচ্ছে বাক্যের ডিরেক্ট অবজেক্ট। যেহেতু মি হচ্ছে এই বাক্যের ব্যক্তিবাচক অবজেক্ট এবং এ বুক হচ্ছে বাক্যের বস্তুবাচক অবজেক্ট। শি গেভ মি এ গ্লাস অফ ওয়াটার, এখানে বাক্যের ভার্ব হচ্ছে গেভ, মি হচ্ছে বাক্যের ব্যক্তিবাচক অবজেক্ট, এ গ্লাস অফ ওয়াটার হচ্ছে বাক্যের বস্তুবাচক অবজেক্ট। মাই মাদার সেন্ট মি এ লেটার, আমার মা আমাকে একটি চিঠি পাঠিয়েছিল। মি হচ্ছে বাক্যের, এখানে মি হচ্ছে বাক্যের ব্যক্তিবাচক অবজেক্ট, এ লেটার হচ্ছে বাক্যের বস্তুবাচক অবজেক্ট। এরপরে হচ্ছে বাক্যের কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হলো প্রেডিকেটের পূরক শব্দসমূহ যা বাক্যে অর্থ সম্পন্ন করতে সহায়তা করে। কমপ্লিমেন্ট মূলত দুই ধরনের, একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে যে কমপ্লিমেন্ট সাবজেক্টকে নির্দেশ করে কথা বলে তাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলা হয় এবং যে কমপ্লিমেন্ট অবজেক্টকে নির্দেশ করে কথা বলে তাকে অবজেক্ট কমপ্লিমেন্ট বলা হয়। আসুন আমরা এই মর্মে কিছু উদাহরণ দেখি। আই অ্যাম টায়ার্ড, হি ইজ এ স্টুডেন্ট, এখানে যে টায়ার্ড সেটাই হচ্ছে আমি এবং হি ইজ এ স্টুডেন্ট, এখানে যে স্টুডেন্ট সেটাই হচ্ছে সে অথবা হি। এখানে প্রথম বাক্যে টায়ার্ড দ্বারা আই বা আমাকেই বুঝিয়েছে এবং দ্বিতীয় বাক্যে স্টুডেন্ট দ্বারা হি বা সেকেই বুঝিয়েছে। এরপরে হচ্ছে কমপ্লিমেন্টের উদাহরণ। আই ফাউন্ড মাই মাদার ইল, উই সিলেক্টেড হিম ক্যাপ্টেন। এই বাক্যে ইল সমান সমান মাই মাদার এবং দ্বিতীয় বাক্যে ক্যাপ্টেন সমান সমান হিম বা তাকেই বুঝিয়েছে। এরপর হচ্ছে বাক্যের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে বাক্যের অ্যাডভার্বিয়াল। একটা বাক্যে অ্যাডভার্ব ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, ইনফিনিটিভ, ক্লজ, এমনকি নাউন ফ্রেজ ও অ্যাডভার্বিয়াল হতে পারে। চলুন আমরা এই মর্মে কিছু উদাহরণ দেখি। আই গো দেয়ার, পরবর্তী বাক্যে হি ওয়েন্ট টু সি দ্য ফেয়ার। এই টু সি দ্য ফেয়ার এই পর্যন্ত হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল। আচ্ছা, এরপরে হচ্ছে কোনো বাক্যে একাধিক অ্যাডভার্ব থাকলে সেটা একটা নিয়ম অনুসারে বসে, যেমন ম্যানার, প্লেস এবং টাইম। দ্য পুলিশ পানিশড দ্য থিফ র্যান্ডমলি ইন ফ্রন্ট অফ দ্য পিপল দি ইয়েস্টারডে। এই বাক্যে র্যান্ডমলি থেকে ইয়েস্টারডে পর্যন্ত এই এমপিটি সূত্র অনুসারে বসেছে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের ক্লাসের আজকের মূল আলোচনা। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার নিকটস্থ বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন, যাতে তারাও ইংলিশের বেসিক থেকে শিখতে পারে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী অন্য কোনো একটি ভিডিওতে।